আজকে তোমাদের আমি করাবো প্রবাহের চৌম্বক প্রভাব ও চুম্বকত্ব থেকে রায়ান মার্টিনের এবছরের যে সাজেশন বইটা বেরিয়েছে কোশ্চেন ব্যাংক ক্লাসিফাইড ক্লাস 2022 তার থেকে ইউনিট 3 মানে তোমাদের এবছর তো ডিসকার্ডেড সিলেবাসের ওপর যে রায়ান মার্টিনের টেস্ট পেপার বেরিয়েছে। আমি এর আগে স্থির তড়িৎ আর প্রবাহ তড়িতের দুটো ইউনিটের এমসিকিউগুলো করিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো এবং সকলে অনেকেই বলেছো তোমাদের ভালো লাগছে। তার জন্যেই আমি একটু তোমাদের পাশে থাকার চেষ্টা করছি এই ক্লাসের মাধ্যমে। তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবং তোমরা ভালো করে বুঝে নিচ্ছ এমসিকিউগুলো, আর অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। প্রধানত সংসদ নমুনা প্রশ্নপত্রগুলো খুব জোর দিয়ে করবে, কারণ ওগুলো কিন্তু বোর্ডের যে মডেল কোশ্চেন পেপার হয় যেটা দোকানে কিনতে পাওয়া যায় না, কলকাতায় বিদ্যাসাগর ভবনে গিয়ে কিনে আনতে হয়, নিয়ে আসতে হয়। প্রত্যেকটা সাবজেক্টের পৃথক পৃথকভাবে পাওয়া যায়। তো সেই বই থেকে প্রশ্নগুলো এরা কী করেছে, চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে দিয়েছে। তো এটা খুবই ভালো কাজ করেছে রায়ান মার্টিন। তো সেই জন্য বলবো তোমরা বইটা ফলো করো এবং কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো। সংসদ নমুনা এবং সালের প্রশ্নগুলো খুব জোর দিয়ে করবে। তো চলো আজকে ক্লাস শুরু করি ম্যাগনেটিজম থেকে ইউনিট 3 এমসিকিউগুলো। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, আমি পার্ট পার্ট করে তোমাদের ছোট ছোট ভিডিও ক্লাসের মাধ্যমে আমি এমসিকিউগুলো সমাধান করিয়ে দেবো। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। চালিয়ে যাও এবং এগিয়ে যাও লক্ষ্যে। চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন দিয়েছে 1 নম্বর এমসিকিউ, পেজ নাম্বার 78-এ আছে, তোমরা দেখতে পাবে। বলছে চৌম্বক ক্ষেত্রের মাত্রিক সংকেত কি? তো দেখো একটা সূত্র আমরা জানি, F = BIL। বিল সাইন থিটা থাকে, আমি বিল লিখলাম, সাইন থিটার তো কোনো মাত্রা হয় না। তো বি এর মাত্রিক সংকেত যদি বার করতে হয় তাহলে সেটা কথা হবে এফ এর মাত্রা বাই এল এর মাত্রা মানে লেন্থ ইন্টু কারেন্ট আই এর মাত্রা। তো এখানে ওরা আই দিয়েই লিখেছে। তাহলে ফোর্সের মাত্রা আমরা কি জানি, এম এল T⁻², এলটা উপর বাই একটা এল আছে একটা আই আছে, তাহলে আমাদের হয়ে গেল এম T⁻², I⁻1। তাহলে এটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রেও বা ম্যাগনেটিক ফিল্ডের আমাদের মাত্রিক সংকেত। অপশান কোনটাতে আমরা আছে আমরা একটু দেখে নেবো, এম T⁻², I⁻1, বি অপশানে আছে, তাহলে অপশান বিটা কারেক্ট। ওকে, তো নেক্সট আমরা চলে যাই 2 নম্বরে। 2 নম্বর এমসিকিউ কি বলেছে, কোন সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমান ভরবেগ বিশিষ্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, হ্যাঁ, সংসদ নমুনা প্রশ্ন যেগুলো সেগুলো খুব ভালো করে দেখবে। সমান ভরবেগ বিশিষ্ট একটি আলফা কণা একটি প্রোটন কণা প্রবেশ করলো এবং বৃত্তাকার পথে বেঁকে গেল, এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তো চৌম্বক ক্ষেত্রে ব্যাসার্ধের সূত্র আমরা জানি কি, R = mv/qb। তো R = mv/qb আমরা জানি। তো তাহলে এখান থেকে দেখো দুটোর ভরবেগ সমান, মানে এমভিটা সমান বলে দিয়েছে, এমভিটা সমান, তার মানে আর ম্যাগনেটিক ফিল্ডটাও ফিক্সড, বিটাও কনস্ট্যান্ট, তার মানে আর ইজ প্রপোর্শনাল টু 1/q, মানে আধানের যেটার আধান বেশি হবে তার ব্যাসার্ধ কম হবে। এখানে বলেছে আলফা আর প্রোটন, তাহলে এটা কি রেশিও বার করেছে, অতএব আর আলফা বাই আর প্রোটন ইকালস টু হবে তাহলে কি ব্যস্তানুপাতিক হলে তাহলে কিউ প্রোটন বাই কিউ আলফা। এবার আমরা যদি প্রোটনের চার্জকে কিউ ধরি তাহলে আলফার চার্জ হয় 2q, এটা আমরা নিশ্চয়ই জানি। একটা প্রোটন একটা আলফার মধ্যে কি থাকে, দুটো প্রোটন থাকে দুটো নিউট্রন থাকে, প্রোটনের চার্জ থাকে নিউট্রনের আধানবিহীন, তাহলে আমাদের রেশিওটা হয়ে গেল 1/2, অপশান ডি। আচ্ছা, 3-এ চলে আসি। এবার সূত্রগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে মনে থাকছে। আচ্ছা, একটি আহিত কণা চুম্বক ক্ষেত্রে সমকোণে গতিশীল হলো। সমকোণে গতিশীল হলে জানি তার সঞ্চার পথ হয় বৃত্তাকার, তার বৃত্তপথে ঘুরলে তাহলে বৃত্তপথে যদি ঘোরে তাহলে বেগগুলো প্রত্যেকটা বিন্দুতে অভিমুখ পরিবর্তন হচ্ছে সমবেগ, সমদ্রুতি থাকে, কিন্তু সমবেগ সম্পন্ন হবে না, কারণ বেগের একটা অভিমুখ থাকে। বেগ বা ভরবেগ কোন দিক বরাবর হয়, স্পর্শক বরাবর হয় বৃত্তপথের, তাহলে তাদের বেগের মানটা সমান থাকবে। কিন্তু তাহলে কি কি বলেছে দেখো, ভরবেগ কোনটা পরিবর্তিত হবে না, ভরবেগ পরিবর্তিত হবে কেন, কারণ তার দিকটা পাল্টে যাচ্ছে। বেগ তাহলে পরিবর্তিত হবে, ভরবেগ আর বেগের অভিমুখ একই হয়। আর দ্রুতি পরিবর্তন, সরণও হবে, সরণ স্পর্শক বরাবর, মানে পরিবর্তন হবে না কোনটা হচ্ছে দ্রুতি, কারণ দ্রুতির কোনো দিক হয় না।
তাহলে সমদ্রুতি সম্পন্ন হবে, কারণ চৌম্বক বল হচ্ছে কার্যহীন বল, মানে সমবেগে গতিশীল হয়। সমবেগ মানে তার মানটা ধ্রুবক কিন্তু অভিমুখটা আলাদা, তাহলে এখানে দ্রুতিটা পরিবর্তন হবে না, অপশন বি দ্রুতি। আচ্ছা 4-এ চলে আসি, কি বলেছে 4 নম্বরে বলেছে একটি খাড়া এবং সোজা পরিবাহীতে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্লম্বভাবে উপরের দিকে। একটা পরিবাহী বলে দিয়েছে, কারেন্ট যাচ্ছে উপরের দিকে। আচ্ছা, একটি খাড়া এবং সোজা পরিবাহীতে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্লম্বভাবে উপরের দিকে। একটি বিন্দু পি পরিবাহীটির পূর্ব দিকে অল্প দূরত্বে, মানে যদি আমরা ধরি মানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তার মানে পি বিন্দুটা এরম জায়গায় আছে, পূর্ব দিকে বলেছে, এটা পি বিন্দু। আচ্ছা, পি বিন্দুতে আছে, আর একটা বিন্দু আছে কিউ, সেটা একই দূরত্বে পশ্চিম দিকে আছে, মানে এরম জায়গায় আছে। ওকে, তাহলে এবার কি প্রশ্ন দিয়েছে, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানের দূরত্বটা যেহেতু এক, আমাদের দীর্ঘরিজ পরিবাহীর ক্ষেত্রে সূত্র কি হয়, সূত্র আমরা জানি বি সমান μ0/4π 2I/r। আরটা হচ্ছে এই দূরত্বটা, এখানে বলেছে দূরত্বটা একই, তার মানে দুটো বিন্দুতে পি আর কিউতে দুটোতে চুম্বক ক্ষেত্রের মান সমান হবে কিন্তু অভিমুখটা আলাদা হবে। এর অভিমুখটা কোন দিকে হবে, ভেতরের দিকে, উপরে গেলে দিকে ক্রস ইনওয়ার্ড, এদিকে আউটওয়ার্ড। তার মানে পি আর কিউতে চুম্বক ক্ষেত্রের মান সমান হবে কিন্তু অভিমুখটা বিপরীত দিকে হবে। এবার অপশনটা আমরা দেখে নেব কি কি বলেছে। কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান মানের চেয়ে বেশি হবে না, কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানের সমান হবে, কিউ বিন্দু থেকে কম হবে এবং বেশি কম নির্ভর করে প্রবাহের মানের ওপর। তাহলে উত্তরটা আমাদের চলে আসে, প্রবাহের মানটা যদি দুটোর ক্ষেত্রে, এটাতে একটাই তার, একটা তারের জন্য তাহলে একই হবে, তাহলে প্রবাহটা তো একটাই, তাহলে দূরত্বটাও এক, তাহলে আই আরটা যদি একই হয় তাহলে পিতেও চুম্বক ক্ষেত্র যা হবে কিউতেও চুম্বক ক্ষেত্র তাই হবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের কোনটা, কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানে সমান, মানে বি অপশন। যদি তার দুটো আলাদা হতো তাহলে কিন্তু আলাদা ভাবতাম, তাহলে সেক্ষেত্রে আই যদি বেশি হয় সেক্ষেত্রে বিটা বড় হবে, যদি আইটা কম হয় তাহলে বিটা কম হবে। যেহেতু এখানে কিউ বিন্দুটা বলেছে দেখো পশ্চিম দিকে একই দূরত্বে আছে, তাহলে দূরত্ব দুটো সমান, তাহলে দুটোর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মানও সমান হবে। আচ্ছা 4 হয়ে গেল। 5-এ কি বলেছে এবার দেখি। 5-এ বলেছে আই তড়িৎ প্রবাহ এল দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহীকে বাঁকিয়ে আই তড়িৎবাহী, আচ্ছা আই প্রবাহ যাচ্ছে তড়িৎবাহী তারকে বাঁকিয়ে একটি অর্ধবৃত্তাকার করা হলো, অর্ধবৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? ভালো প্রশ্ন, এটা মুছে দিই, এখানে করব। তাহলে অর্ধবৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? 5-এরটা। তো বৃত্তের কেন্দ্রে কত হয়, এখান দিয়ে যদি আই কারেন্ট যায়, এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর কেন্দ্রে কত হয়, বি সমান হয় μ0I/2r। তাহলে এখানে যেহেতু অর্ধবৃত্ত মানে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্ত হলে কেন্দ্রে বি হবে তাহলে কত, এটার অর্ধেক, মানে μ0I/2r মানে 4r হয়ে গেল। এবার ওরা মানটা কি দিয়েছে আমরা একটু দেখে নেব। তাহলে বৃত্ত হলে μ0I/2r হয়, অর্ধবৃত্ত হলে μ0I/4r হবে। তাহলে ওরা কি ফর্মে মানটা দিয়েছে, আচ্ছা 10⁻7 এনেছে, তো আমরা এরকম করছি μ0/4π πI/r লিখতেই পারি। এবার এটার মান কত, 10⁻7 πI/r টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার, যেটা চৌম্বক ক্ষেত্রের একক। তাহলে উত্তরটা হচ্ছে তাহলে কোনটা হলো, πI/L। আচ্ছা এল দৈর্ঘ্যের আচ্ছা আরটা বার করতে হবে। এবার এইটা বলেছে, এটা হলো এল, এইটা হচ্ছে এল, তাহলে আরটা কত,
পাই আর সমান এল, পাই আর সমান এল, তাহলে আর চলে আসছে এল বাই পাই। তাহলে এখান থেকে আর যদি এল বাই পাই হয় তাহলে আরটাকে আমরা বসাবো এল বাই পাই, এল বাই পাই, তাহলে চলে আসছে 10⁻⁻7 পাই স্কোয়ার আই বাই এল, পাই স্কোয়ার আই, হ্যাঁ এই অপশানটা হচ্ছে দেখো পাই স্কোয়ার আই বাই এল 10⁻⁻7, তাহলে এটাই হচ্ছে অপশান এটা হলো সঠিক। ঠিক আছে, দেখে নাও, খুবই ভালো অঙ্ক। ছোট ছোট অঙ্কগুলো আমাদের শিখতে হবে, এগুলো আমাদের বড় প্রশ্ন হিসাবেও আসতে পারে, তো আমরা শিখে নিলাম। তাহলে আরটাকে কি বললাম, এটা যেহেতু তার পরিধি, অর্ধবৃত্তের পরিধি হচ্ছে পাই আর, পাই আরটা তাহলে দৈর্ঘ্যটা এল বলে দিয়েছে, সেখান থেকে আর পেয়ে গেলাম এল বাই পাই, দিয়ে এখানে আরের জায়গায় আমরা মানটা বসিয়ে দিলাম। ওকে, চলো বোঝা গেছে আশা করি। নেক্সট আমরা পরের এমসিকিউটা দেখব, তো তোমরা ভালো করে বুঝে নেবে এবং সূত্রগুলো কিভাবে প্রয়োগ করছি সেটা তোমরা ভালো করে খেয়াল করবে, তাহলেই দেখবে শিখে গেছো। আচ্ছা নেক্সট চলে আসি, 5 অবধি হয়ে গেল। এবার 6 নম্বর এমসিকিউ। এগুলো এমসিকিউগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। সংসদ নমুনা প্রশ্ন প্রধানত যেগুলো সেগুলো জোর দিয়ে দেখবে। একটি তড়িৎবাহী সলিনয়েডের ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক নয় বিবৃতিটি। সলিনয়েডের ভেতর চুম্বক বলরেখাগুলি পরস্পর কোনটি সঠিক নয় বলেছে, সমান্তরাল হয়। যদি তড়িৎ প্রবাহ বাড়ে তাহলে সেক্ষেত্রে চুম্বক বলরেখাগুলি একে অপরের কাছাকাছি আসে। সলিনয়েডের পাক সংখ্যা বৃদ্ধি পেলে চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়। আর বলে চৌম্বক ক্ষেত্র হ্রাস করলে চৌম্বক পদার্থের মজ্জা সলিনয়েডের ভিতর প্রবেশ করানো হয়। আছে চৌম্বক ক্ষেত্র হ্রাস করতে গেলে সলিনয়েডের মজ্জা চৌম্বক ক্ষেত্রের ভেতর প্রবেশ করানো হয়, লাস্টেরটা হবে। মজ্জা যদি প্রবেশ করায় তাহলে তো চৌম্বক ক্ষেত্র বাড়বে, তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান ডি এরটা। ডি এরটা হচ্ছে তাহলে অপশান, কারণ আমরা জানি, সূত্র জানি, বি সমান μ0 ni বাই এল। এবার মজ্জা প্রবেশ করানো মানে সেই ক্ষেত্রে হবে একটা মিউ আর দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে μ0 মিউ আর ইন্টু বি, তার মানে মিউ আর গ্রেটার দ্যান 1, অর্থাৎ বি ড্যাশটা গ্রেটার দ্যান অবশ্যই বি হবে। ঠিক আছে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রটা বৃদ্ধি পাবে, কিন্তু অপশানে বলেছে চৌম্বক ক্ষেত্র হ্রাস পায় যদি চৌম্বক পদার্থের মজ্জা সলিনয়েডের ভিতর প্রবেশ করানো হয়, কখনোই নয়। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রটা বৃদ্ধি পাবে, তাহলে অপশান ডি ইজ কারেক্ট। তো 6 নম্বর এমসিকিউটা হলো, এছাড়াও প্রথম দিকে দেখো সলিনয়েডের প্রথমটা বলেছে সলিনয়েডের ভেতর চৌম্বক বলরেখাগুলি একে অপরের সমান্তরাল। ঠিক আছে, প্রবাহ বৃদ্ধি পেলে চৌম্বক বলরেখা মানে একক ক্ষেত্রের ফলে অতিক্রান্ত আমার যে চৌম্বক ক্ষেত্র, মানে চৌম্বক বলরেখা মানে যদি ফ্লাক্স মনে করি, একক ক্ষেত্রের ফলে যে ফ্লাক্স সেটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে যদি বিটা বেড়ে যায় তাহলে ফ্লাক্স বাড়বে, মানে বলরেখার সংখ্যা বাড়লে বলরেখাগুলির পারস্পরিক দূরত্ব কমবে। আচ্ছা, আর পাক সংখ্যা বৃদ্ধি পেলে চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পাবে, পাক সংখ্যা মানে এন, সেটা বাড়লে তো চুম্বক ক্ষেত্র বাড়ছেই। আর মজ্জা মানে মিডিয়াম দিলেও কিন্তু চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পাবে। কিন্তু এখানে আমাদের 4 নম্বর অপশানে বলেছে কোনটি সঠিক নয়, চুম্বক ক্ষেত্র হ্রাস পায় যদি চুম্বক পদার্থের মজ্জা সলিনয়েডের ভিতর প্রবেশ করানো হয়, তাহলে লাস্ট অপশানটা কিন্তু ভুল দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা 7-এ চলে যাব। 7 নম্বর এমসিকিউ। 7 নম্বর এমসিকিউতে আমাদের কি বলেছে, কোনো দীর্ঘ পরিবাহীর আই তড়িৎ প্রবাহ গেলে আর দূরত্বে চুম্বক ক্ষেত্র 0.4t। দীর্ঘ পরিবাহীর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, দীর্ঘ পরিবাহীর ক্ষেত্রে সূত্র বি সমান μ0/4π 2i বাই আর। এবার বলেছে যখন আই প্রবাহ যায় আর দূরত্বে চুম্বক ক্ষেত্র 0.4 টেসলা, 2r দূরত্বে কত হবে। তাহলে দেখো বি প্রপোর্শনাল টু 1/r, তাহলে আর দূরত্বে যদি, তাহলে প্রথমটা যদি বি হয় তাহলে আর যখন আর, তখন বিটা হচ্ছে 0.4 টেসলা, তাহলে আর যখন হবে 2r, তাহলে আর যদি বাড়ে তাহলে বিটা কমবে, এটা দ্বিগুণ হয়েছে তাহলে এটা 2 ভাগ হবে, 0.4/2 মানে 0.2 টেসলা। তাহলে উত্তর হবে 0.2 টেসলা, অপশান এ ইজ কারেক্ট। আচ্ছা, 8-এরটা দেখি, 8-এ কি বলেছে। 8-এ বলেছে একটি অসীম দীর্ঘ পরিবাহীর মধ্যে আই প্রবাহ গেলে আর দূরত্বের তারের দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে থাকা কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান
ক্ষেত্র প্রাবল্য কত হবে? এটি অসীম দীর্ঘঋজু পরিবাহীর আই প্রবাহ যাচ্ছে, এটা দীর্ঘঋজু পরিবাহী, এর ভেতর দিয়ে আই প্রবাহ যাচ্ছে, এর থেকে আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে থাকা কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে? আমাদের বি কত হয়? বি হচ্ছে μ0/4π 2I/r। তাহলে আমাদের কি বার করতে দিয়েছে? এখানে ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে এই কনস্ট্যান্টটা ছাড়া, তাহলে হচ্ছে এইচ। অ্যাকচুয়ালি এখানে μ0টা বাদ দিতে হয়, ওরা প্রপোর্শনাল টুটা বার করেছে কনস্ট্যান্ট হিসাবে। ক্ষেত্র প্রাবল্য অ্যাকচুয়ালি ওরা এইটাকে বাদ দিয়েছে, হওয়া উচিত ছিল 2I/4πr, তো ওরা লিখেছে হচ্ছে 2I/r, মানে অপশান কোনটা কারেক্ট করেছে এখানে? ওরা বি এর অপশানটা হিসেব মতন কারেক্ট করবে, বি এর অপশান। কিন্তু ওখানে μ0/4πটাকেই ইউনিট ধরে নিয়েছে, সেই হিসাবে ওরা উত্তর করেছে। আচ্ছা, 9টা কি বলেছে? আর ব্যাসার্ধের একটি বৃত্তপথে একটি ইলেকট্রন n বার 1 সেকেন্ডে n বার ঘুরছে, তাহলে কম্পাঙ্ক n প্রতি সেকেন্ডে n বার, 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন হয় সেটা তার কম্পাঙ্ক, প্রতি সেকেন্ডে n বার আবর্তন করছে তাহলে তার সেটা কম্পাঙ্ক, মানে অত আরপিএস সরি। কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? দেখো, একটা ইলেকট্রন ঘুরছে, খুব ভালো এমসিকিউ, এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, এখান থেকে আমাদের 2 নম্বরের প্রশ্ন থাকে, তো সেটা আমরা একটু দেখে নেব। একটা ইলেকট্রন ঘুরছে, একটা ইলেকট্রন এখান দিয়ে ঘুরছে, তাহলে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত হবে? তো ইলেকট্রন ঘুরছে মানে কারেন্ট ফ্লো করছে অ্যাকচুয়ালি, তাহলে আমাদের সার্কুলার কয়েলের ক্ষেত্রে কত হয়? μ0I/2r। এবার আইটাকে আমি লিখছি হচ্ছে E/t, আবার এটাকে লিখছি 1/t মানে কম্পাঙ্ক মানে 1 পর্যায়কাল, তাহলে 1/t, তাহলে এটা হয়ে গেল n/2r, তাহলে μ0En/2r, মানে অপশান সি ইজ কারেক্ট। μ0Ne/2r, সি এর অপশানে আছে এটা /2r, তাহলে এই অপশানটা আমাদের কারেক্ট হলো। ভালো এমসিকিউ, এগুলো খুব ভালো করে তোমরা করবে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এমসিকিউ কমন পেতে। এই ধরনের এমসিকিউই হবে 10এরটা। 10এ কি বলেছে? আচ্ছা, বায়োসাভার্ট সূত্রের ভেক্টর রূপটা বলেছে, আমরা কোনটা জানি? μ0, আমরা বায়োসাভার্ট সূত্রের কি জানি? ডিবি কত হয়? μ0/4π I dl ক্রস r বাই r3, এটা একটা হতে পারে, বা μ0I/4π dl ক্রস r ক্যাপ। আর ভেক্টরকে আমরা কি ফর্মে লিখতে পারি? আর ক্যাপ ফর্মে লিখতে পারি বাই r স্কয়ার। এবার ওরা কোনটা দিয়েছে আমরা দেখে নেব। নিচে যদি r স্কয়ার থাকে তাহলে এখানে r ক্যাপ হবে, এখানে যদি r ভেক্টর থাকে তাহলে এখানে r কিউব হবে। তাহলে উত্তর কোনটা আসছে আমাদের? μ0I/4π dl ক্রস r বাই r কিউব, অপশন বি তে আছে, দেখো এটা দিয়েছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। ওকে, তো 10 নম্বর এমসিকিউটাও হয়ে গেল আমাদের। আচ্ছা, 11 নম্বর এমসিকিউতে কি বলেছে? একটি দীর্ঘ তারের তড়িৎ প্রবাহ হচ্ছে, এটিকে বাঁকিয়ে এক পাকের বৃত্তাকার কুণ্ডলী করা হলে তার চুম্বক ক্ষেত্র হয় বি। তারটিকে বাঁকিয়ে যদি এন পাক করা হয় তাহলে, বাহ, ভালো কোশ্চেন। যখন ধরো একটা তার দিয়ে আমরা বৃত্ত তৈরি করেছি, এতে আই প্রবাহ যাচ্ছে, এর ব্যাসার্ধ আর, তাহলে বিটা কত হয়? μ0I/2r। এবার এটাকে যদি এই তারটাকেই এন পাকের কুণ্ডলী করি তাহলে জিনিসটা ছোট হয়ে যাবে, এখানে এন খানা পাক আছে, তাহলে আরটা কিন্তু হয়ে যাবে r/n। কেন? পুরোটা যে পরিধি ছিল সেটা এন খানার ছোট সার্কেলের পরিধি মিলে বড়টাকে আমরা ছোট এন খানা সার্কেলে পরিণত করেছি এন পাকে, তাহলে এন খানার যে 2πr হবে সেটা বড়টার 2πr এর সমান, তার মানে ছোটটার ব্যাসার্ধ হবে বড়টার ব্যাসার্ধের n ভাগ। তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা বি হবে μ0ni, এন পাকে করেছি ni/2r/n, তাহলে হয়ে গেল n স্কয়ার μ0I/2r। তাহলে এন পাকের কুণ্ডলিতে পরিণত করলে তাহলে উত্তরটা হবে n স্কয়ার বি। ঠিক আছে, কারণ এক্ষেত্রে পাক সংখ্যাও বাড়ছে আবার ব্যাসার্ধ ছোট হচ্ছে, কি রেশিওতে? r/n, কারণ এর যদি ব্যাসার্ধ 2πr হয়
আর এর ব্যাসার্ধটাকে যদি আমরা r ড্যাশ ধরি তাহলে আমরা লিখতে পারি 2 পাই r ইকুয়ালস টু n ইন্টু 2 পাই r ড্যাশ, কারণ তারের দৈর্ঘ্যটা এখানে নির্দিষ্ট। তারের দৈর্ঘ্যটা যেহেতু নির্দিষ্ট তাই আমরা ওটাকে উত্তরটা তাহলে হলো অপশান বিতে এটা আছে, তাহলে অপশান বি ইজ কারেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট, দুটোই প্রত্যেকটা ইম্পর্টেন্ট, 9টাও ইম্পর্টেন্ট ছিল আমাদের এই প্রবলেমটা। এই এমসিকিউগুলো তোমরা যখন টেস্ট পেপার করবে দেখবে এই ধরনের এমসিকিউই আছে, এছাড়া অন্য কিছু থাকবে না। তো এইগুলো আমরা ভালো করে শিখে নিলেই আমাদের পরে যখন আমরা এবিটিএ হোক বা অন্যান্য টেস্ট পেপার করি তখন দেখবে এগুলো কমন পেয়ে যাচ্ছি। আচ্ছা 12 নম্বরে কি বলেছে, একই উপাদানের অক্ষের উপর অবস্থিত সমস্ত বিন্দুতে I তড়িৎ প্রবাহের জন্য একই উপাদানের অক্ষের উপর অবস্থিত সমস্ত বিন্দুতে তড়িৎ প্রবাহের জন্য আবিষ্ট চুম্বক ক্ষেত্র B। একই উপাদানের অক্ষের উপর মানে একটি উপাদানের অক্ষের, একটি উপাদানের অক্ষ তো হবে না, একটি উপাদানের অক্ষের উপর অবস্থিত সমস্ত বিন্দুতে বারো নম্বর প্রশ্নটা একটু ডাউট লাগছে, মানেটা একটু কেমন মতন। একটি উপাদানের অক্ষ হবে আর কি, একটি উপাদানের অক্ষের ওপর অবস্থিত সমস্ত বিন্দুতে I তড়িৎ প্রবাহের জন্য আবিষ্ট চুম্বক ক্ষেত্রে। 12 নম্বর কোশ্চেনটা গন্ডগোল আছে কিছু একটা, উপাদানের অক্ষ বলে তো এটা খুবই মুশকিল। এটা বৃত্ত হতে পারে, সার্কুলার কয়েল হতে পারে, বা যেটাকে বৃত্তাকার কুণ্ডলী বলে। এটা একটুখানি মনে হচ্ছে একটি উপাদানের অক্ষের ওপর সমস্ত বিন্দুগুলিতে I তড়িৎ প্রবাহের জন্য আবিষ্ট চুম্বক ক্ষেত্র। 12 নম্বর এমসিকিউটা একটু ডাউট লাগছে, মানে প্রশ্নটা ঠিকঠাক নয়, উপাদানের অক্ষ মানে তো ঠিক সঠিক নয়, তাহলে ছাড় থাকে না। 13টা দেখি, 13 নম্বর এমসিকিউ কি বলেছে দেখো, ই আধানযুক্ত একটি ইলেকট্রন ভি বেগে বি চুম্বক ক্ষেত্রের অভিমুখে চুম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে গতিশীল হলো, তাহলে এর ওপর কত বল কাজ করবে? আমাদের এফ সমান কত, কিউ ভি বি সাইন থিটা। তো এখানে ই ভি বি সমান্তরালে গেলে থিটা কত, 0 ডিগ্রি, তাহলে হবে 0, তাহলে কোনো বল কাজ করবে না। সমান্তরালে গেলে চুম্বক বল 0 হয়, এটা আমরা সবাই জানি, তাহলে অপশান এরটা হলো। 12 নম্বর এমসিকিউটা একটু ডাউট লাগছে, যদি তোমরা কেউ বুঝতে পারো আমি একটু বলি, ঠিক আছে। আচ্ছা, দুটি সমান্তরাল তারের পরিবাহী তারের ক্রিয়াশীল বল F, যদি প্রতিটি তারের প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হয় তাহলে ক্রিয়াশীল বল কত গুণ হবে? 4 গুণ। আমাদের জানি 2I1I2/D। আমাদের ফোর্সের যে সূত্র আমরা জানি F μ0/4π 2I1I2/D। এবার I1I2 দুটোকেই দ্বিগুণ করবে, তাহলে সেক্ষেত্রে দুটো প্রবাহকেই বলেছে, এখানে বলেছে দেখো প্রশ্নে বলেছে প্রতিটি তারের প্রবাহকে দ্বিগুণ করা হলো, তাহলে I1টাও 2I হবে, I2টাও 2I2 হবে, তাহলে 2 দুগুণে 4 গুণ। তাহলে দ্বিতীয়, তাহলে সেক্ষেত্রে এফটা তাহলে কত হবে, μ0/4π 2I1 × 2I2/D, তাহলে মোট হলো এটা 4F, তাহলে বলটা হয়ে গেল 4 গুণ। তাহলে অপশান হচ্ছে 4F, মানে বি এর অপশানটা কারেক্ট হলো। ঠিক আছে, তো আমরা 14 অবধি করে ফেললাম। এরপরে আমরা নেক্সট দেখব 15 নম্বর অঙ্ক। তো খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটাই সূত্রগুলো তোমাদের এখানে মনে রাখতে হবে। আমাদের আগে কাজ হচ্ছে সূত্রগুলো রেডি করা, সূত্রগুলো তোমরা নোট করে নেবে একটা খাতায়, কি কি সূত্র তোমরা পড়েছো ম্যাগনেটিজমে, সেই সূত্রগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। অনেক রকম সূত্র আছে, অনেক সূত্র, তো তাই একটু লিখে প্র্যাকটিস করবে তোমরা। 15তে দেখি কি বলেছে। 15তে বলেছে ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের বরাবর যাচ্ছে। আছে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে ইলেকট্রন যাচ্ছে ভি বেগে যাচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ মাইনাস, সেটা ভি বেগে যাচ্ছে। কণাটির ওপর ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে বরাবর আছে একটি তড়িৎ ক্ষেত্র, কণাটির ওপর তড়িৎ ক্ষেত্র কাজ করছে, এদিকে আছে তড়িৎ ক্ষেত্র, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র আছে। আচ্ছা,
ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল কোন দিকে হবে? আচ্ছা দেখো, তড়িৎ ক্ষেত্রে বলের সূত্র কি F সমান কিউই। এবার কিউটা কত এখানে? মাইনাস ই ইন্টু ই। তার মানে তড়িৎ ক্ষেত্রটা যেদিকে, তাহলে মাইনাস ই ই, ইটা কোন দিকে আছে? জে ক্যাপ বরাবর, তার মানে মাইনাস জে ক্যাপ। তাহলে এর উপর যে ফোর্সটা কাজ করবে পজিটিভ হলে তড়িৎ ক্ষেত্রের দিকে হতো, এই ইলেকট্রন যেহেতু নেগেটিভ তাই ওর উপর ফোর্স কাজ করবে এইদিকে, মানে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর বা ঋণাত্মক মাইনাস ওয়াই অক্ষ বরাবর। তাহলে মাইনাস ওয়াই অক্ষ বরাবর। বোঝা গেল? তাহলে এফ সমান কিউই, সেই সূত্র দিয়ে তড়িৎ বলের যদি ম্যাগনেটিক ফিল্ড হতো তাহলে কিন্তু আমরা আলাদাভাবে এফ ইকালস টু কিউ ভি ক্রস বি দিয়ে বার করতাম। এটা যদি তড়িৎ ক্ষেত্র না বলে চুম্বক ক্ষেত্র বলতো তাহলে কিন্তু আমরা অন্যভাবে বার করতাম, তাহলে দেখতাম সেটা কত আসছে। এখানে বলে যে তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষ বরাবর আছে ধনাত্মক দিকে, সেই হিসাবে। আচ্ছা 16 নম্বরে বলেছে একটি বৃত্তাকার তারের ব্যাসার্ধ আর, বৃত্তাকার তার মানে বৃত্তাকার কুণ্ডলী, স্থির তড়িৎ প্রবাহ যাচ্ছে, মানে বৃত্তাকার তারের এই ব্যাসার্ধ বলেছে আর, এর ভেতর দিয়ে একটা প্রবাহ যাচ্ছে আই। আচ্ছা, তারটিকে চৌম্বক ক্ষেত্র বি এর এমনভাবে রাখা হলো যাতে বি এর অভিমুখ বৃত্তের তারের তল বরাবর হয়, তাহলে তারের ওপর কত বল কাজ করছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কোন দিকে বলেছে? এই লুপটা, তাহলে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে কাজ করবে? চুম্বক ক্ষেত্রটা এই বরাবর, এরকম একটা দিকে চুম্বক ক্ষেত্র। তো দেখো এখানে মোট বল শূন্য হবে, কেন? যদি চুম্বক ক্ষেত্রটা এদিকে হয় তাহলে এখানে কারেন্ট এদিকে, আমাদের ফোর্সের সূত্র আই এল ক্রস বি। যদি আমরা এই পয়েন্টে বলি ফোর্সটা কত হচ্ছে, ফোর্সটা এদিকে, চুম্বক ক্ষেত্রটা বলেছে লম্ব দিকে, তাহলে এল ক্রস বি করলে এটা আসছে এল, কারেন্টের দিকে, তাহলে এল ক্রস বি মানে এইদিকে, তাহলে এই বিন্দুতে ফোর্সটা হচ্ছে এদিকে। আবার যদি এই পয়েন্টে দেখি আই এদিকে, তাহলে সেই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র বাইরে, তাহলে চুম্বক ক্ষেত্র এদিকে, এটা এল ভেক্টরের দিক, এই ক্ষেত্রে এটা এল ভেক্টরের দিক, বিটা কোন দিকে? বিটা বলেছে বাইরের দিকে, তাহলে এখানে এল ক্রস বিটা করলে আসছে আমাদের অ্যান্টি ক্লক, এটা আসছে আমাদের এই, মানে না এল ক্রস বি, মানে এটা যদি করি এটা কোন দিকে আছে আরেকবার দেখে নিই আমরা, এল ক্রস বি মানে এই, সরি এল ক্রস বি, এটা ভুল আঁকলাম আমি, এটা ফোর্সটা এদিকে হবে। সিমিলারলি এখানে করলে আসছে আমাদের এটা কোন দিকে? এল ক্রস বি, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা হবে এই, তাহলে এখানে ফোর্সটা হবে এই ডিরেকশানে। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা বিন্দুতে তাহলে এখানে নেট বল 0 হয়ে গেল, তাহলে এখানে তাহলে দুটো নেট ফোর্সটা হবে 0। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের সি এর অপশানটা 0। আচ্ছা 17তে কি বলেছে? একটি প্রোটন 1.5 ওয়েবার পার মিটার স্কোয়ার ফ্লাক্স ঘনত্বের চৌম্বক ক্ষেত্রে এত বেগে এত কোণে প্রবেশ করলো, প্রোটনের উপর ফোর্স কত? তাহলে কিউ ভিবি সাইন থিটা, প্রোটনের চার্জ 1.6 10⁻⁻19, ভি কত বলে দিয়েছে? 2 × 10⁻⁷, চুম্বক ক্ষেত্র কত বলেছে? কত চুম্বক ফ্লাক্স ঘনত্ব? 1.5, ইন্টু অ্যাঙ্গেল বলেছে সাইন, মোস্ট প্রবাবলি 30 ডিগ্রি, মোস্ট প্রবাবলি বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে আমাদের এটা চলে এলো 1.6 × 10⁻⁻19 ইন্টু 2 × 10⁻⁷ ইন্টু 1.5 ইন্টু সাইন 30, 2.4 10⁻⁻12, 2.4 10⁻⁻12 নিউটন, 2.4 × 10⁻⁻12 নিউটন। ওকে, তাহলে অপশান 17টা হলো অপশান এ। ঠিক আছে, তো 17 নম্বর তাহলে আমরা কিউ ভিবি সাইন থিটা, সেখানে কিউ হচ্ছে প্রোটন বলেছে, প্রোটনের চার্জ আমরা জানি ইলেকট্রনের চার্জের সমান, ভি বলেছে, বি বলেছে, বি হলো ফ্লাক্স ডেন্সিটি মানে চৌম্বক ক্ষেত্র, আর থিটাটা বলেছে 30 ডিগ্রি। সে মানগুলো আমরা বসিয়ে দিলাম এবং বসিয়ে আমরা উত্তর পেলাম
2.4 10⁻⁻12 নিউটন, মানে অপশান এতে যেটা আছে সেটা। নেক্সট আমরা পরের এমসিকিউতে চলে যাব। তো এই যে 16 নম্বরটা দেখলে, যেখানেই দেখবে সার্কুলার কয়েলের উপর যেখানেই তুমি ফোর্সের ডিরেকশনটা বার করতে যাবে, যে কোনো একটা পয়েন্টে ধরো বার করলে, তার ঠিক উল্টো দিকে পয়েন্টটা দেখবে ফোর্সটা উল্টো দিকে কাজ করছে। কারণ প্রত্যেকটা পয়েন্টেই যে বল দুটো তারা একে অপরকে, একটা কোনো পয়েন্টে ফোর্স, তার ঠিক অপোজিট পয়েন্টে যে ফোর্স তারা একে অপরকে ব্যালেন্স করছে, তাই কিন্তু এখানে নেট ফোর্সটা 0 চলে এসছে। আচ্ছা 18 নম্বর চলে যাই। 18, আচ্ছা XY তলে একটি বদ্ধ লুপে প্রবাহিত হচ্ছে, ওই স্থানে চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে লুপের ওপর ক্রিয়াশীল বল 0। আচ্ছা 0 হবে যদি, দেখো এটা ধরো XY তল, এখানে প্রবাহ যাচ্ছে, এবার এক্ষেত্রে বলেছে কি কি, দেখো একটু আগেই করলাম 16টার মতনই, বলছে তাহলে লুপের ওপর ক্রিয়াশীল বল কখন 0 হবে, যদি চুম্বক ক্ষেত্রটা কোন দিকে হয়, এই বরাবর হয়, একটু আগেই দেখলাম। তাহলে এখানে একদিকে ফোর্স, এখানে এদিকে ফোর্সটা হবে এদিকে, একটু আগেই দেখেছি, আর এখানে ফোর্স এদিকে, তাহলে ব্যালেন্স হবে, এখানে হবে এদিকে, এখানে হবে এদিকে, এরকম করে প্রত্যেককে ব্যালেন্স হবে। তাহলে চুম্বক ক্ষেত্রটা ওই 16 নম্বরটা যে কনসেপ্ট, আমাদের 18 নম্বরটা একই কনসেপ্ট। তাহলে অপশন হবে জেড অক্ষ, প্রদত্ত যে কোনো অভিমুখে নয়, এক্স নয়, ওয়াই নয়, জেড অক্ষ বরাবর। তাহলে অপশন সি ইজ কারেক্ট। মানে 16টা যে কনসেপ্টে করা হলো, প্রত্যেকটা বিন্দুতে সার্কেলের, এটা যদি আমরা এক্স ওয়াই তল ধরি, তাহলে এখানে যে কোনো দুটো বিন্দু যদি ধরি, এই দুটো, এখানে যদি কারেন্ট ধরে এদিকে যাচ্ছে, যদি চুম্বক ক্ষেত্র এই বরাবর হয়, এক্স জেড বরাবর হয়, তাহলে এখানে ফোর্স হচ্ছে এদিকে, এখানে এদিকে, এখানে কোন দিকে হতো এদিকে, এখানে কোন দিকে হবে, তাহলে উল্টো দিকে এদিকে। তাহলে একটা ফোর্স অন্য ফোর্সকে, প্রত্যেকটা বিন্দুতে প্রত্যেকটা ফোর্সকে ব্যালেন্স করে দেবে, ফলে এর উপর নেট বল 0 চলে আসবে, যেটা 16তে এসেছিল। তাহলে এখানে আমাদের 18 নম্বর এমসিকিউটা অপশন সিটা কারেক্ট হলো। জেড অক্ষ বরাবর, মানে তলের লম্ব দিকে যদি চুম্বক ক্ষেত্র হয়, তাহলে সমান্তরাল দিকে হলে লব্ধি বল, আমাদের আমরা হিসাব করলাম এখানে যে চুম্বক ক্ষেত্রটা, যদি এরকম হতো, চুম্বক ক্ষেত্র যদি এদিকে হয়, তাহলে আমাদের 0 আসছে। আর সমান্তরাল দিকে হলে তো টর্ক কাজ করবে, আমরা জানি সমান মানের বিপরীতমুখী বল থাকলে সেখানে একটা টর্ক কাজ করে। আচ্ছা এবার চলে যাই 19 নম্বর। 19 নম্বর এমসিকিউতে কি বলেছে দেখো, 0.5 মিটার দীর্ঘ পরিবাহীতে ধনাত্মক এক্স অক্ষ বরাবর রেখে 1 অ্যাম্পিয়ার প্রবাহ চালানো হচ্ছে। 0.5 মিটার দীর্ঘ পরিবাহীকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর রেখে, মানে ধনাত্মক এক্স, আমরা ধরলাম এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা ওয়াই, তাহলে এটা জেড। আচ্ছা একটি দীর্ঘ ঋজু পরিবাহীকে 0.5 মিটার দীর্ঘ একটি ঋজু পরিবাহীকে, মানে এই পরিবাহীটা এইটুকুনি, 0.5 মিটার বলেছে, 0.5 মিটার দীর্ঘ একটি ঋজু পরিবাহীকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর রেখে আমাদের 1 অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করা হচ্ছে। তাহলে প্রবাহটা এদিকে যাচ্ছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর 1 অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করা হচ্ছে। আচ্ছা তারপরে কি বলে দিয়েছে, পরিবাহীটিতে বি একটা চুম্বক ক্ষেত্র বলে দিয়েছে, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এত টেসলা চুম্বক ক্ষেত্র বলে দিয়েছে বি। মানে চুম্বক ক্ষেত্রে রাখা হলে তার উপর ক্রিয়াশীল বলের মান আর দিক, আমাদের ফোর্সের সূত্র কি, আই এল ক্রস বি। ওকে, আই এল ক্রস বি, তো আমরা ক্রস প্রোডাক্ট করে দিলেই ফোর্সের মান আর অভিমুখ ডিরেকশন দুটোই আমরা একসাথে পেয়ে যাব। তাহলে আমাদের আই বলেছে কত 1, এলটা কত বলে দিয়েছে 0.5, আই এক্স অক্ষ বলেছে দ্যাট ইজ আই ক্যাপ, ক্রস বি বলে দিয়েছে কত 2i ক্রস 4j। তাহলে দেখো ক্রস প্রোডাক্ট করলে আই ক্রস আই 0, আই ক্রস জে কে,
তাহলে আসছে 1 ইন্টু 0.5 ইন্টু, এটা প্লাস হবে, 0.5 ইন্টু, তাহলে এটা ক্রস করলে 0 হয়, i ক্রস i 0, তাহলে i ক্রস j মানে কে, মানে দ্যাট ইজ 4 k ক্যাপ। তার মানে এটা কত চলে আসছে 2 k ক্যাপ। তাহলে 2 নিউটন ফোর্স কাজ করবে কোন দিকে, পজিটিভ জেড অ্যাক্সিস, ধনাত্মক জেড অক্ষ বরাবর। এর ওপর বল কাজ করবে 2 নিউটন মানের বল কাজ করবে ধনাত্মক জেড অক্ষ বরাবর, মানে অপশন এ তে যে উত্তরটা আছে সেটা হবে কারেক্ট। ঠিক আছে, কারণ এখানে i ক্রস i যদি করি, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে নিয়েও সিমিলার ভেক্টরের ক্রস 0 হয়, i ক্রস i 0, i ক্রস j মানে k, তাহলে ফোর্সটা কাজ করবে ধনাত্মক জেড অক্ষ বরাবর এবং তার বলের মানটা হবে 2 নিউটন। ওকে, 20তে কি বলেছে, একটি আহিত কণা, এটাও সংসদ মক টেস্ট মডেল সেট 1 এর প্রশ্ন। একটি আহিত কণা চুম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল, প্রাথমিকভাবে কণাটির সঙ্গে সমান্তরাল, কণাটি চুম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে চলতে থাকে। এখন চুম্বক ক্ষেত্রের মান অপরিবর্তিত রেখে তার অভিমুখ পরিবর্তন হতে শুরু করলো। ওকে, তাহলে প্রথমে কোনো বল কাজ করছিল না। কণাটির ওপর প্রযুক্ত বলের মান ধ্রুবক না, কণাটির ওপর প্রযুক্ত বলের মান পরিবর্তন হবে, কণাটি সর্বদা চুম্বক ক্ষেত্রের সমান্তরাল দিকে গতিশীল হবে, কণাটির দ্রুতি পরিবর্তিত হবে। তাহলে কোনটা হবে, আমাদের বলেছে আহিত কণা, প্রথমে তার জিনিসটা কেমন, ধরে এই হলো চুম্বক ক্ষেত্র, প্রথমে একটা আহিত কণা এদিকে যাচ্ছিল, এবার ফোর্সের মান ইনিশিয়ালি ধরে এদিকে ভি যদি বলি, ইনিশিয়ালি প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় থিটাটা 0 ডিগ্রি, তাহলে ফোর্স কিউ ভি বিভি সাইন থিটা মানে সাইন 0 মানে এটা 0। এবার যদি থিটা বৃদ্ধি পায়, থিটা যদি বৃদ্ধি পেলে, থিটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, মানে অভিমুখটা যদি পাল্টায়, মানে কণার প্রথমে সমান্তরাল ছিল, যদি দিকটা পরিবর্তন হয় তাহলে পেলে এফ পরিবর্তন হবে, বলের মানটা পরিবর্তন হবে, অর্থাৎ তাহলে অপশান কোনটা হলো, কণাটির ওপর প্রযুক্ত বলের মান পরিবর্তিত হবে। অপশান বি এরটা আমাদের কারেক্ট হলো। ওকে, আচ্ছা 21 কি বলেছে, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রনের ঘূর্ণনতলের সঙ্গে লম্বভাবে সুষম চৌম্বক ক্ষেত্র আছে। তাহলে ইলেকট্রনটির ওপর প্রযুক্ত চুম্বক বল কত, এফ সমান কিউ ভিবি সাইন থিটা, ইলেকট্রন মাইনাস ই ভি বি, আর মাইনাস দিতে হবে না কারণ ভেক্টর লিখিনি, তাহলে ই ভিবি সাইন 90 ডিগ্রি। বলেছে দেখো ইলেকট্রন ঘূর্ণনতলের সাথে আমাদের সুষম চৌম্বক ক্ষেত্র লম্বভাবে আছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ফোর্সের ভ্যালুটা হয়ে গেল ই ভিবি, তাহলে ফোর্সটা হবে ই ভিবি। তাহলে অপশান কোনটা আমাদের কারেক্ট হলো, ই ভিবি মানে হচ্ছে সি এরটা, ইলেকট্রনের প্রযুক্ত বল ই ভিবি মানে সি। ওকে, আমরা 21 নম্বর করে ফেলেছি। এরপর আমরা 22 নম্বর এমসিকিউটা দেখে নেব। বলছে ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো স্থানে একটি আহিত কণা অনুভূমিকভাবে গতিশীল, ওই স্থানে শুধুমাত্র, তো কোনো একটা আহিত কণা যদি গতিশীল হয়, একটা চার্জ মুভ করছে মানে, তাই সেখানে একটা কারেন্ট ফ্লো করছে, তো কারেন্ট ফ্লো করলে যদি এদিকে যায় তাহলে এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তোমরা জানো এটা, তোমরা পড়েছো নিশ্চয়ই এইভাবে চুম্বক ক্ষেত্র। তাহলে আমাদের গতিশীল আহিত কণাকে ঘিরে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তাহলে উত্তর হবে শুধুমাত্র উল্লম্ব হবে, এবং সেটা কি প্রবাহের অভিমুখের সাথে প্রত্যেকটা বিন্দুতেই, মানে যদি প্রবাহটা এইভাবে ধরি তাহলে এখানে চুম্বক ক্ষেত্র কোন দিকে, যদি কারেন্ট উপর দিকে যায়, এখানে কোন দিকে, এদিকে, তাহলে দেখো প্রত্যেকটাই কিন্তু এর সাথে কিন্তু লম্ব দিকে হচ্ছে। যদি এখানে বলি জিনিসটা এইভাবে ঘুরবে, বলরেখাগুলো এদিকে, এটা এদিকে, তার মানে অপশান কোনটা হলো, শুধুমাত্র উল্লম্ব চুম্বক ক্ষেত্র উপস্থিত হবে, অপশান বি এরটা কারেক্ট। আচ্ছা 23 নম্বর কি বলেছে, দুটি সমান্তরাল পজিট্রনের গুচ্ছ একই দিকে গতিশীল হলে
সমমুখী প্রবাহ একই দিকে যদি যায় তাহলে তারা আকর্ষণ করে, তাহলে এই ক্ষেত্রে পরস্পরের একে অপরকে বিকর্ষণ করবে, একে অপরের সংস্পর্শে আসে না, পরস্পরকে আকর্ষণ করবে, তাহলে সি এর অপশনটা হওয়া উচিত। পজিট্রন যাচ্ছে মানে পজিটিভ চার্জ যাচ্ছে, তো পজিটিভ চার্জ যদি একই দিকে যায়, সমমুখী প্রবাহের ক্ষেত্রে আমরা কি জানি আকর্ষণ, আর বিপরীতমুখী হলে বিকর্ষণ হয়, তাহলে সমমুখী প্রবাহের জন্য এখানে আকর্ষণের সৃষ্টি হবে। আচ্ছা 24-এ কি বলেছে দেখি। আচ্ছা, একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের সুবিদিতা বাড়ানোর উপায় কি? আচ্ছা, আমাদের সুবিদিতা কি সূত্র জানি, এখানে আমরা যেটা সূত্র জানি, বি না সমান সি থিটা, এটাকে মোচর ধ্রুবক বলা হয়। তো থিটা বাই আই হলো প্রবাহ সুবিদিতা, থিটা বাই আই সমান আসছে, তাহলে দেখো বি এন এ বাই সি, এটাকে বলে প্রবাহ সুবিদিতা, কারেন্ট সেন্সিটিভিটি। আর এটাকে যদি থিটা বাই ভি বার করি, মানে বি এন এ বাই সি আর, তাহলে সেটাকে বলে বিভব সুবিদিতা। তাহলে কোনটা কি, বিটা চুম্বক ক্ষেত্র, এনটা পাক সংখ্যা, এটা ক্ষেত্রফল, সিটা মোচর ধ্রুবক, আরটা হলো রোধ। এবার কি বলেছে দেখব, বাড়াতে গেলে পাক সংখ্যা ক্ষেত্রফল উভয়ই বাড়াতে হবে, পাক সংখ্যা কমাতে হবে, ক্ষেত্রফল বাড়াতে হবে, পাক সংখ্যা বাড়াতে হবে, ক্ষেত্র আচ্ছা তাহলে অপশান কোনটা দেখো, সমানুপাতিক, দুটোই ওপরে আছে, পাক সংখ্যাও উপরে, ক্ষেত্রফল উপরে, তাহলে প্রপোর্শনাল, তাহলে এনও বাড়াতে হবে, পাক সংখ্যাও বাড়াতে হবে, এও বাড়াতে হবে, তাহলে কোনটা উত্তর হলো, তাহলে আমাদের উত্তর হয়ে গেল কুণ্ডলীর পাক সংখ্যা এবং ক্ষেত্রফল উভয়ই বৃদ্ধি করতে হবে। অপশান এতে এই অপশানটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এর অপশানটা কারেক্ট হলো। একটু পিছিয়ে দিই, ওকে ঠিক আছে, তাহলে আমাদের 24 নম্বর হয়ে গেল। আচ্ছা, আমরা অর্ধেক আজকে এই ভিডিও ক্লাসে করে রাখছি, বাকি অর্ধেক নেক্সট ক্লাসে আমি সমাধান করাবো তোমাদের। এটা হচ্ছে 25, মোট এমসিকিউ আছে 51 খানা, দেখি কতগুলো করাই, এই প্রায় করিয়ে দেবো, 30 অবধি করে রাখি। আচ্ছা কি বলেছে দেখো, সাইক্লোট্রন এমন একটি যন্ত্র যা ইলেকট্রনকে ত্বরান্বিত করতে পারে, নিউট্রনকে পারে, প্রোটনকে পারে। সাইক্লোট্রন পজিটিভ চার্জকে ত্বরান্বিত করতে পারে আমরা জানি, ইলেকট্রনকে পারে না, আর নিউট্রন তো নিস্তরিত কণা, তাহলে তো পারবেই না। আচ্ছা 26 কি বলেছে, একটি ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ত্রুটি সর্বনিম্ন হয় যখন বিক্ষেপ কোণ 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি বিক্ষেপ কোণের ক্ষেত্রে ত্রুটি সর্বনিম্ন হয়, এটা তোমাদের সিলেবাসে নেই, তাও তোমরা জেনে রাখো। ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ক্ষেত্রে সূত্র আই সমান কে ট্যান থিটা। এখান থেকে আমরা দেখাতে পারি ডিআই বাই আই, যদি এটাকে যদি লগ নিই, এলএন আই সমান আসছে এলএন কে প্লাস এলএন ট্যান থিটা, লগ নিলাম, দিয়ে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসছে ডিআই বাই আই, এটা তো 0, এটা 0 চলে আসছে, তাহলে এটা কত আসবে 1 বাই, এটাকে আমরা ডিআই বাই আই মানে হচ্ছে প্রবাহ সুবিদিতা বলতে পারি, তাহলে এটা আসছে আমাদের হচ্ছে থিটা দিয়ে ডিফারেন্সিয়েট করি, থিটা রেসপেক্ট করলে আসতে আসছে আমাদের, এটা চলে আসছে আমাদের ডিআই বাই 1 বাই এক্স ডি থিটা ডিএক্স আসবে, তাহলে এটাই আসবে হচ্ছে আমাদের 1 বাই ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখান থেকে আমরা যদি ডি থিটা ডিআইটা ক্যালকুলেট করি, ডি থিটা ডিআই সুবিদিতা অ্যাকচুয়ালি, তাহলে আসছে এখান থেকে দেখো ট্যান থিটা বাই একটা আই থাকছে, আইটা চলে গেলে তাহলে হচ্ছে সেক স্কোয়ার থিটা 1 বাই ট্যান থিটা, ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় সেক থিটা, এটাকে আমরা যদি ভেঙে লিখি, লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স হলো সেক স্কোয়ার থিটা হলো ডি থিটা হলো, ট্যান থিটাকে আমরা যদি ভাঙি তাহলে আসছে আমাদের, ট্যান থিটাকে ভাঙলে আসছে ডিআই বাই আইটা চলে এলো এখান থেকে, দেখো এটাকে ডিফারেন্সিয়েট করেছি, 0 এসছে, 1 বাই ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা,
আর এটা আসছে 1/cos স্কয়ার থিটা। তাহলে এটা চলে এলো, দেখো এখান থেকে একটা cos থিটা কেটে গেল, তাহলে এটাকে লিখতে পারি 2 বাই, এটা d থিটাটা আছে, sin 2 থিটা। দেখতে পাচ্ছ ভালো করে কি করলাম, তাহলে এখান থেকে di বাই i। ওকে, তাহলে আমরা d থিটা di বার করব। তাহলে d থিটা di সমান কত আসছে, এটাকে ভাঙলেই চলে আসতো, আমরা এগুলো ভাঙলাম না। তাহলে এটা চলে আসছে আমাদের হাফ d থিটা di, তাহলে হাফ i/2, অ্যাকচুয়ালি i/2 sin 2 থিটা। তো এইটার মান সুবিদিতা সর্বোচ্চ কখন হবে, d থিটা di মানে সুবিদিতা সর্বোচ্চ হবে, এটা তোমাদের সিলেবাসে নেই তাও শিখিয়ে দিচ্ছি, যখন sin 2 থিটা সমান 1, অতএব 2 থিটা হলো 90 ডিগ্রি, তাহলে থিটা কত চলে এলো 45 ডিগ্রি, তাহলে উত্তরটা হচ্ছে 45 ডিগ্রি। এটা শর্ট কোশ্চেন হিসাবে মনে রাখবে, I সমান k tan থিটা, এটাকে ট্যানজেন্ট গ্যালভানোমিটার বা চলচুম্বক গ্যালভানোমিটার বলা হয়। তো সেটার একটা এমসিকিউ দিয়েছে, তো উত্তরটা মনে রাখলেই হলো এমসিকিউ হিসাবে। 45 ডিগ্রি বিক্ষেপের ক্ষেত্রে ট্যানজেন্ট গ্যালভানোমিটার সবচেয়ে বেশি সুবিধে হয়। 45 মিটার বিক্ষেপের ক্ষেত্রে ম্যাগনেটের যে ম্যাগনেটিক নিডল থাকে, শলাকা থেকে, সেটার বিক্ষেপ কোণ যখন 45 ডিগ্রি হবে, তার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি সুবিধে হবে। আচ্ছা, 27, একটি গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তর করতে হবে, মানে শান্ট যুক্ত করতে হবে। এটা কি বলেছে, নিম্নরোধ সমান্তরাল, কোথায় আছে সি। গ্যালভানোমিটারকে যদি একটা শান্ট যুক্ত করি নিম্নরোধ সমান্তরালে, তাহলে সেটা ইকুইভ্যালেন্ট টু অ্যামিটার। ওকে, তাহলে সি এর অপশানে আছে নিম্নরোধ সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে, 27 নম্বরটা তাহলে হয়ে গেল, এটা শর্ট কোশ্চেন। আর এটা যদি ভোল্ট মিটার বলতো তাহলে উচ্চরোধ শ্রেণী। হ্যাঁ, এটা মনে রাখবো, একটা গ্যালভানোমিটারের সাথে যদি একটা উচ্চর মানের রোধ যুক্ত করি, উচ্চ, এটা ছিল নিম্ন, শান্ত নিম্ন মানের রোধই হয়, তাহলে এইটা তৈরি হয়ে গেল একটা ভোল্ট মিটার। তাহলে ভোল্ট মিটারের ক্ষেত্রে কি হবে, উচ্চ রোধ শ্রেণীতে, অ্যামিটারের ক্ষেত্রে নিম্ন রোধ সমান্তরালে। ওকে, 28, 30 বলে শেষ করব। একটি চল কুণ্ডলী গ্যালভানোমিটারের 20 ওহম রোধ, জি বলে দিয়েছে 20 ওহম গ্যালভানোমিটারের রোধ, 0.01 অ্যাম্পিয়ারে পূর্ণ বিক্ষেপ হয়, মানে গ্যালভানোমিটারের কারেন্ট আইজি বলেছে 0.01 অ্যাম্পিয়ার। আচ্ছা, 100 ভোল্ট বিভব মাপতে গেলে, ভোল্ট মিটারে রূপান্তরিত করতে গেলে কত রোধ যুক্ত করতে হবে, কি সূত্র, R = G × V/IG × G - 1। এটা গ্যালভানোমিটার থেকে অ্যামিটার রূপান্তর, গ্যালভানোমিটার থেকে ভোল্ট মিটার রূপান্তরের ক্ষেত্রে সূত্র তোমরা নিশ্চয়ই জানো। তো সেটাই এখানে আমি বসিয়েছি, আমাদের এখানে মানগুলো দেওয়া আছে, মানগুলো বসিয়ে দিলে আমাদের যে উত্তর, জি বলে দিয়েছে কত, এখানে জি বলে দিয়েছে 20, মাপবে কত 100 ভোল্ট, তাহলে 100। আচ্ছা, তাহলে এটাকে আমি যদি মাল্টিপ্লাই করি তাও হবে, অসুবিধা নেই। তাহলে 20 × 0.01 - 1, এটা ক্যালকুলেটরে একবার আমি বসিয়ে দিই সময় নষ্ট না করে, তাহলে আসছে 10,000 - 20, 9,980, 9,980 অপশান বিতে আছে, দেখো 9980, 9,980 ওহম এই রোধটাকে শ্রেণীতে যুক্ত করতে হবে। একটু আগেই বলে দিয়েছি, এই যে ছবিটা, 9,980 ওহম রোধকে শ্রেণীতে যুক্ত করলে এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, 29, আর দুটো করি আজকে শেষ করব, বাকি 21টা আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো তোমাদের। আচ্ছা, কি বলেছে, সুষম চুম্বক ক্ষেত্রে একটি চুম্বককে স্থাপন করলে, সুষম চুম্বক ক্ষেত্রে একটি চুম্বককে স্থাপন করলে বল থাকবে, টর্ক থাকবে না। আমরা কি জানি, এ দেখো, এই যদি একটা ম্যাগনেট হয়, ধর এইদিকে চুম্বক ক্ষেত্র আছে, এটার মেরু শক্তি QM, এর হলো -QM, দিস ইজ নর্থ, দিস ইজ সাউথ, চুম্বক ক্ষেত্র এদিকে, তাহলে এর ওপর যে ফোর্স কাজ করবে সেটা কত, QMB, চুম্বক বল, এর ওপর কাজ করবে কত, -QMB, এই দুটো বলের জন্য এখানে টর্ক ক্রিয়া করবে, কিন্তু নেট বল কত, নেট বল কত, QMB মাইনাস, এটা প্লাস এটা মাইনাস QMB, তাহলে হয়ে গেল 0। কিন্তু টর্ক কত হয়, PMB, তোমরা জানো sin থিটা,
তাহলে সুষম চুম্বক ক্ষেত্রে কোনো একটা ডাইপোলকে দ্বিমেরুকে স্থাপন করলে তার উপর টর্ক ক্রিয়া করলেও কোনো বল কাজ করে না। তাহলে কোন অপশনটা হলো বল টর্ক থাকবে কিন্তু বল থাকবে না, অপশন বি ইজ কারেক্ট। অপশন বি এমসিকিউ নাম্বার 29 বা 29। ওকে, তাহলে 29 নম্বর এমসিকিউটাও করে ফেলেছি। লাস্ট আজ শেষ। কি বলেছে? চুম্বক ভ্রামকের মাত্রিক সংকেত। চুম্বক ভ্রামক মানে কি? পিএম সমান হচ্ছে আই ইন্টু এ। আই মানে কি? অ্যাম্পিয়ার। এ মানে হচ্ছে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে পিএম এর যে মাত্রা হবে সেটা আই এর মাত্রা ইন্টু ক্ষেত্রফলের মাত্রা মানে এল স্কোয়ার। তাহলে আই এল স্কোয়ার, ওটা কি দিয়েছে? সি ফর কারেন্ট, এখানে এল স্কোয়ার সি। তাহলে এল স্কোয়ার ইন্টু সি। সি ফর কারেন্ট, কারেন্টের মাত্রাকে সি লিখেছে, তাহলে ফার্স্ট অপশনটাই কারেক্ট। এল স্কোয়ার হলো ক্ষেত্রফলের মাত্রা, সি হলো কারেন্টের মাত্রা। এল স্কোয়ার হলো ক্ষেত্রফল, সি হলো কারেন্ট। ওকে, তো চলো আমরা 30 নম্বর এমসিকিউ অবধি আজকে তোমাদের সমাধান করিয়ে দিলাম, তোমরা ভালো করে দেখে নেবে আর আশা করি বুঝতে পারবে, না বোঝার কিছু নেই। বাকি এখন আমাদের 51 নম্বর এমসিকিউ অবধি আছে, সেগুলো অবশ্যই করাবো। আর নিউমেরিক্যালগুলোর সংসদ নমুনা প্রশ্নপত্র চিহ্নিত প্রশ্নগুলো আমি বারবার বলছি, তোমরা অবশ্যই শোনো, ওগুলো ভালো করে করো, ঠিক আছে? সংসদ নমুনা চিহ্নিত যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে করবে, তোমাদের খুব ভালো হবে, কমন পাবে। কারণ বোর্ড এক্সামের ক্ষেত্রে ওই টাইপেরই কোশ্চেন ফলো করা হয়, দীর্ঘদিন ধরে এটাই হয়ে আসছে। তো তোমরা হয়তো জানো না, এই ধরনের যে মডেল পেপার পাওয়া যায় 50 টাকা করে দাম নেয়, বিভিন্ন বিষয়ে তোমরা যদি পারো গিয়ে আনতে পারো কালেক্ট করে, বা তোমাদের স্যারদেরও জিজ্ঞেস করতে পারো। এরকম আমি যে বইটার কথা বলছি মডেল কোশ্চেন পেপার সাবজেক্ট ওয়াইজ বার করে, 10টা করে মডেল থাকে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্যও কিছু প্রশ্ন সেখানে থাকে, এমসিকিউ থাকে সেগুলো। ওকে, তো তোমরা একটু চেষ্টা করো যদি কালেক্ট করতে পারো। আমার কাছে নেই, এই মুহূর্তে ছিল, তো এখানে পেয়ে গেলাম প্রশ্নগুলো, তাই করিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে অনেক অনেক পড়াশোনা করো। আজ ক্লাস এখানেই শেষ করলাম, সবাই মন দিয়ে পড়বে।